সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সন্ধ্যা। শুরু করছি সমকালীন ভাবনাভিত্তিক আলাপচারিতার অনুষ্ঠান কি ভাবছেন। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকেও আমি আপনাদের সঙ্গে আছি, কামরুজ্জামান কামরুল। গতকালকে আমরা বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য এবং ডাকসুর সাবেক জিএস ডক্টর মোস্তাক হোসেনের সঙ্গে আমরা আলোচনা করছিলাম। আলোচনাটা সময় স্বল্পতার কারণে আমাদের আলোচনাটা শেষ করতে হয়েছিল। আজকে দ্বিতীয় পর্বে ওনার সঙ্গে আলোচনাটা আমরা শেষ করব। সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মোস্তাক ভাই, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নে চলে যাই। আমরা আবার একটু গণঅভ্যুত্থানের ব্যাপারে ফিরে আসি। সেটা হলো যে 24-এর গণঅভ্যুত্থানে প্রচুর মানুষ আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। আহতদের ব্যাপারে এবং নিহতদের পরিবারের উপরে আপনার রাষ্ট্রের কি কোনো দায়িত্ব আছে কিনা, এবং রাষ্ট্র কি সেই দায়িত্ব পালন করছে ইতিমধ্যে, আপনার কি মনে হয়? অবশ্যই রাষ্ট্রকে সেই দায়িত্ব পালন করতে হবে, কারণ তারা নিজের জন্য কিন্তু আহত হননি। তারা মানে এইটা পরিবর্তনের লক্ষ্যেই পরিবর্তনের লক্ষ্যেই তারা এটা করেছেন। কাজেই রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে পুনর্বাসন করা, চিকিৎসা থেকে শুরু করে এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের খোঁজ খবর করা, এটা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব। কিছু কিছু চিকিৎসার পদক্ষেপ তারা নিয়েছে, নেওয়া হয়নি সেটা ঠিক বলা যাবে না। আমিও কয়েকটা উদ্যোগের সঙ্গে ছিলাম যে তাদেরকে কম্পেনসেশন করা, তাদেরকে চিকিৎসা খরচ দেওয়া, বা যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সহায়তা করা। তবে এটা কিন্তু সরকারের একটা ডেস্ক বা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেন সবার খোঁজ খবর রাখেন, এটা অব্যাহত যেন থাকে। এখন যতটুকু সহায়তা করা হচ্ছে সেটাকে তারা যেন অব্যাহত রাখেন, সেই চেষ্টাটা করা উচিত। মোস্তাক ভাই, আপনার দল বাংলাদেশ জাসদ এবং আপনাদের যে জোট গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, আপনারা তো একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করছেন। অথচ এই গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে দেখা গেল যে চরম দক্ষিণ পন্থার দল সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে। তাহলে আপনারাও এই গণঅভ্যুত্থানে ছিলেন, তাহলে আপনারা কি ব্যর্থ হলেন নাকি প্রতারিত হয়েছেন? অথবা আমি কি এইভাবে বলতে পারি যে এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা আপনাদের ভুল ছিল? দেখুন, গণ অভ্যুত্থানে কিন্তু এই সাম্প্রদায়িক শক্তিরাও ছিল। আমরা তাদের সঙ্গে এই জন্য সরাসরি করে রাজনৈতিক অ্যালায়েন্স করিনি, এই জন্য তো গণ অভ্যুত্থানটাকে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়া যায়নি। যেহেতু তারা সাম্প্রদায়িক দল বা কোনো কোনো দল স্বাধীনতাকে স্বীকার করেনি, 71 সালে আমাদের বিরুদ্ধে ছিল, তারাও কিন্তু গণ অভ্যুত্থানের পাশাপাশি ছিল। এবং তাদের সাংগঠনিক শক্তি কোনো কোনো ক্ষেত্রে এই সেকুলার ডেমোক্রেটিক ফোর্সের চেয়ে বেশি ছিল। এখন গণ অভ্যুত্থান তার হিসাব নিকাশ করে হয় না, সুনির্দিষ্ট লক্ষ্যে সবাই পাশাপাশি কাজ করে, কখনো কখনো অ্যালায়েন্স হয়, অ্যালায়েন্সের বাইরেও পাশাপাশি অনেকে কাজ করে। এবং গণ অভ্যুত্থানের পরে তারা তাদের সাংগঠনিক তারা তো প্রথম থেকেই, এই সরকার যখন থেকেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলো, তারা তখন থেকেই বিরোধিতা করেছে। আমরা তো তখন এই সরকারকে সমর্থন দিয়েছি। যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার কার্যকরী করা, এইসব জিনিস আমরা প্রথম 5 বছর আমাদের দল সমর্থন করেছে নিঃশঙ্কভাবে। এরপরে আমরা 14 দল ছাড়বার জন্য দলের ভিতরে সংগ্রাম করি এবং সেটা বাস্তবায়িত হয় আরো 5 বছর পরে। কিন্তু যে সমস্ত সাম্প্রদায়িক দল এই সেকুলার পলিটিক্সকে এবং মুক্তিযুদ্ধকে ঘৃণা করে, সেটার থেকে যারা এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিল, তারা কিন্তু অনেক শক্তি সঞ্চয় করেছে। সরকার তাদের উপরে রাজনীতিগতভাবে মোকাবেলা না করে, তারা জুলুম করে, হত্যা করে, গুম করে তারা তাদের শক্তি ক্ষয় করার চেষ্টা করেছে। কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা না করার কারণে, এবং যারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আমরা চেয়েছি, আমাদেরকেও সরকার আমাদের কাজের পরিসরটা ছেটে দিয়েছে। গণজাগরণ মঞ্চের আন্দোলনটাকে নষ্ট করার জন্য তারা সরকারের পক্ষ থেকে কাজ করা হয়েছে। গণজাগরণ মঞ্চের আন্দোলনকে ভিন্ন রূপে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া ছিল, তাদের যারা সমর্থক ছিল তারা গণজাগরণ মঞ্চের আন্দোলনটাকে নষ্ট করেছে। তো এই সমস্ত কারণে সেকুলার ডেমোক্রেটিক ফোর্স যারা ওই সরকারের বিকল্প হিসাবে করতে পারত, আমি আত্মসমালোচনা করছি, আমার নিজের দল বিশেষ করে, আমরা কিন্তু এই মানুষের মধ্যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে, সংগ্রাম করতে দ্বিধান্বিত ছিলাম। এবং আমাদের কাছাকাছি বাম গণতান্ত্রিক জোট, তারা আন্দোলন করছিল। তারা ভাবছিল যে এই সরকার চলে গেলে কে আসবে, তারা মাঠে ছিল, রাজপথে ছিল। দেখুন, এরশাদ বিরোধী আন্দোলন তো আমরা করেছি,
সেই সময়ে যেই রকম নিষ্ঠা নিয়ে, যেই রকম ঝুঁকি নিয়ে, যেরকম পরিকল্পনা করে রাতের পর রাত, দিনের পর দিন আমরা কঠোর পরিশ্রম করে 90কে সফল করেছি। শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে 2014 যা বলি বা 2018 সালের পর থেকে আমাদের দল বাংলাদেশ জাসদ বা পাশাপাশি বাম গণতান্ত্রিক জোট কিন্তু 2008 সাল থেকেই বিরোধী দলে ছিল। সেই রকম নিষ্ঠা, পরিশ্রম, ঝুঁকি নিয়ে কি আমরা কেউ করেছি? এই আত্মসমালোচনা করতে হবে। মানুষ দেখে যে কে কতখানি বেশি এই গণ অভ্যুত্থানে তারা ভূমিকা রেখেছে, এবং আমাদের সাংগঠনিক শক্তিও দিন দিন দুর্বল হয়েছে। কিন্তু পাশাপাশি দেখুন, কোনো কোনো ধর্মীয় দল কিন্তু আপনার শেখ হাসিনার সাথে শেষ দিন পর্যন্ত একটা আপোষে ছিল, আমাদের চাইতেও বেশি আপোষকামী ছিল। যদি আমি আপোষকামী বলি আমাদেরকে, যে আমরা হাসিনা গেলে কে আসবে, সাম্প্রদায়িক শক্তি দ্বিধান্বিত ছিলাম, তার চাইতেও যারা সরকারের কাছাকাছি ছিল সেই ধর্মভিত্তিক দল কিন্তু টিকে গেল। তারা গণ অভ্যুত্থানের শেষ মুহূর্তে এসছে, আমাদেরও পরে এসছে, কিন্তু তাদের যে সাংগঠনিক ব্যাপ্তি, তাদের ধর্মকে বিক্রি করে করেছে। আমরা সেই ধর্মকে বিক্রি করে সংগঠন ব্যাপ্তি করবো না। তারা কিন্তু তারা এখন দোর্দণ্ড প্রতাপে তারাও গণ অভ্যুত্থানের পরে কিন্তু ধর্মীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে তাদের বেশি শক্তি দেখিয়েছে। কাজে আমাদের সাংগঠনিক শক্তি, জনগণের মধ্যে আমাদের ভিত্তি এবং সঠিক রণকৌশল না নেওয়ার কারণে সেকুলার, ডেমোক্রেটিক এবং প্রগতিশীল শক্তি আমরা গণ অভ্যুত্থানের পরে সেই ভূমিকা, আমি মনে করি যে আমরা যে ভূমিকা পালন করা দরকার ছিল করতে পারিনি সঙ্গত কারণে। এবং আমাদের মধ্যে যে ঐক্যটা এর পরপরই দৃশ্যমান হয়ে উচিত ছিল, আমরা কিন্তু অনেকটা গা ছাড়া দিয়েছিলাম, যে আমরা ভেবেছি স্বয়ংক্রিয়ভাবেই সব পরিবর্তনটা আমাদেরকে কেউ এনে দেবে। এটা তো কখনো হয় না। কারণ সেই পরিবর্তনটা আনবার জন্য আমাকে সক্রিয়ভাবে রাজনৈতিকভাবে পদক্ষেপ নিতে হয়, সেটা কিন্তু আমরা নেইনি। এবং এখনো পর্যন্ত আমাদের মধ্যে সেই রকম সিরিয়াসলি যে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, জনগণের মধ্যে ক্ষোভ আছে, সেই ক্ষোভটাকে রাজনৈতিকভাবে সংগঠিত করে আগত দিনের আন্দোলন, সংগঠন, নির্বাচন সেগুলোকে সিরিয়াসলি নেওয়া, আমি মনে করি এখনো পর্যন্ত আমরা প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিগুলো সেই জায়গায় যায়নি। এগুলো এখনো আমরা আলাপ আলোচনা কর্মীদেরকে পর্যন্ত আমরা এখনো পর্যন্ত একটা সুনির্দিষ্ট লক্ষ্যে একেবারে সিরিয়াস করে মাঠে নামবো আমরা। আমার মনে আছে, দেখুন এই যে কি বলে কর্নেল তাহেরের ফাঁসির পরে তারপরে আমরা দলকে প্রকাশ্যে নিয়ে আসার জন্য আমাদের নেতৃবৃন্দ অনেক চেষ্টা করেছেন, অনেক কলা কৌশল করে শেষমেশ যখন সব নেতৃবৃন্দ বেরিয়ে আসলেন, আমরা 10 দলীয় প্রজোট করলাম। যে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে আমরা, আওয়ামী লীগের সেই 72 থেকে 75, তাদের সাথে মিলে আমরা সামরিক শাসক জিয়াউর রহমানের সামরিক শাসনে সংগ্রাম করলাম। সেটাও কিন্তু খুব একটা এগোচ্ছিল না। তখন আমাদের নেতৃবৃন্দ, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, জাসদ, সবাই মিলে আমরা দিনের পর দিন, রাতের পর রাত বসে তাত্ত্বিকভাবে পলিটিক্যাল প্রোগ্রাম আকারে আমরা সমন্বয় কমিটির তাত্ত্বিক বিশ্লেষণ নামে একটা বই তৈরি করেছি, দিনের পর দিন আলোচনা করে। এবং সেই বইগুলো, সেই তাত্ত্বিক ভিত্তি নির্মাণ করে আমরা আন্দোলনে যাওয়ার মধ্যে পদক্ষেপ গ্রহণ করতে করতেই জিয়াউর রহমান একটা ষড়যন্ত্রমূলক সামরিক অভ্যুত্থানে তাকে সরিয়ে দেওয়া হলো। এরপরে এরশাদের সামরিক শাসনে আসলো। এরশাদের সামরিক শাসন আসার পর 1 সেকেন্ডও বিলম্ব হয়নি আমাদের যে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। 24শে মার্চ তখন ভোরবেলা বেতারে ঘোষণা হলো যে এরশাদ ক্ষমতা গ্রহণ করেছে, মধুর ক্যান্টিন থেকে সকাল 10:30টার সময়, 11টার সময় কিন্তু আমাদের ছাত্রলীগের আমাদের বৈজ্ঞানিক সমাজ ছাত্রলীগের মিছিল বেরিয়ে গেল। অর্থাৎ আমরা কর্মী লেভেলেই জেনেছিলাম যে এই সামরিক শাসনকে মোকাবেলা কিভাবে করতে হবে। তার আমাদের তাত্ত্বিক দলিল, সমন্বয় কমিটির তাত্ত্বিক বিশ্লেষণ তো আমাদের সামনে ছিল। এটা কর্মীদের একটা নেতা পর্যায়ে, সংগঠক পর্যায়ে এটা আমরা রপ্ত করেছি। এবং সেইভাবে কিন্তু আমরা ছাত্র সংগঠন, যেটা আমাদের ক্ষতি হয়েছিল দ্বিধা বিভক্ত রাজনীতির কারণে 1980 সালে জাসদ থেকে বাসদ ভাগ হওয়ার পরে, সেই ছাত্র সংগঠনকে আমরা রিকভার তো করেছি বটেই, তাদের চেয়ে অনেক ভালো অবস্থানে গিয়েছিলাম। কাজে আজকে আমাদের দরকার সেই সমন্বয় কমিটির তাত্ত্বিক বিশ্লেষণের মতো আমাদের দল সহ অন্যান্য সমমানা দল যারা আছে ব্যাপকভাবে খোলামেলা আলোচনা করে কে কি ভাবছি, একটা আন্দোলন, সংগঠন, নির্বাচনের গতিমুখ তৈরি করা, যেন নিজেরা যদি আমরা উজ্জীবিত হই, আমরা জনগণকে কি ভাষায় কথা বলবো সেটা আমরা ট্রান্সলেট করতে পারবো। অর্থাৎ আমাদের তাত্ত্বিক ভাষা জনগণের ভাষায় দিতে পারবো আমরা। সেই কাজটা কিন্তু আমাদের ধৈর্য ধরে করতে হবে আগামী মাসগুলোতে। আমাদের কারো হাতে কিন্তু ফর্মুলা নেই এখন যে কি করলে এটা হবে। সেই ফর্মুলা বের করার জন্য কিন্তু আমাদের দলীয় পর্যায়ে, আন্তদলীয় এবং আমাদের সমর্থক যারা চিন্তাশীল ব্যক্তি আছেন সবাই মিলে ব্যাপক আলাপ আলোচনা, মত বিনিময়ের মাধ্যমে আমাদের
এই জায়গাটায় অতি দ্রুত আসতে হবে। তাহলে দেখবেন যে আমরা আগামী 5 বছরের মধ্যেই আমরা দেশের চেহারা বদলে দেওয়ার মতো একটা আন্দোলন, সংগঠন, নির্বাচনে ফলাফল করতে পারব। বাংলাদেশের রাজনীতিতে ভুল স্বীকার বা আত্মসমালোচনা কেউ করে না কখনো। তো এখানে আপনি আত্মসমালোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ এই বিষয়ে। তো মোস্তাক ভাই, গণ অভ্যুত্থানের 2 বছর হয়ে গেল। ইতিমধ্যেই অনেকে বলে থাকেন যে আগেই তো ভালো ছিলাম। তো দিন যত যাচ্ছে পরিস্থিতি তত খারাপ হচ্ছে, কি বলবেন? এটা আসলে মানুষ যখন যখন ব্রিটিশ আমল গিয়ে পাকিস্তান আমল আসলো, জনজীবনে অনেক সমস্যা হয়েছে। তখন কেউ বলছে ব্রিটিশ আমল ভালো ছিল। আবার পাকিস্তানকে কবর দিয়ে যখন আমরা স্বাধীন বাংলাদেশ করলাম, হ্যাঁ, তখন তো এইরকম গানও বা একটা মুক্তিযুদ্ধের গানকে প্যারোডি করে যে সালাম সালাম হাজার সালাম, হ্যাঁ, শত শহীদ শহর, এটা ব্যঙ্গ করে মানুষ বলা শুরু করলো যে ছিলাম ছিলাম ভালোই ছিলাম পাকিস্তানের আমলে। এইটা কোনো শেষ নাই। 90 গণ অভ্যুত্থানের পরে অনেকেই বলা শুরু করলো এর সাথেই তো ভালো ছিল। আজকে হাসিনা খালেদা যা শুরু করেছে এর সাথে এর সাথে ভালো ছিল। এটা হচ্ছে মানুষের যে ত্যাগ, তিতিক্ষা, রক্তদান, সেই অনুপাতে যদি আপনি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারেন, এই কথাটা আসবে। সেই কথাটাকে আক্ষরিক অর্থে না ধরে এর মর্মবস্তু উদ্ভাবন করে আমাদের কর্তব্য যদি নির্ধারণ করতে পারি, তাহলে এই মানুষের যে ক্ষোভটাকে আমরা প্রশমিত করতে পারবো আমাদের কাজের মধ্য দিয়ে। আপনার একটি অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য অনেক প্রগতিশীল নেতাকর্মী এখনো আশা রাখেন, স্বপ্ন দেখেন। ক্ষত ব্যর্থতার পরেও তারা স্বপ্ন দেখেন যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে। তো তাদের জন্য আপনার বার্তা কি? আমাদের দরকার যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চান, যারা বৈষম্য কমাতে চান, মত পার্থক্য থাকতে পারে, যত ব্যাপক ইউনিটি করা দরকার। এবং ইউনিটি এক ফর্মে হবে না। একটা হবে যে রাজনৈতিক ইউনিটি, রাজনৈতিক লেভেলে। আবার রাজনৈতিক ইউনিটি কয়েক স্তরের হতে পারে। যে যারা সমাজ প্রগতির পক্ষে আছেন তাদের একটা ইউনিটি। আবার যারা একটু উদারনৈতিক গণতান্ত্রিক, তারা হয়তো সমাজতন্ত্রের পক্ষে না, কিন্তু তারা চান বৈষম্য কমুক, একটা কল্যাণ রাষ্ট্র, তাদের সঙ্গে আরেকটা বড় ইউনিটি। সাংস্কৃতিক ক্ষেত্রে এক ধরনের ইউনিটি, পেশাজীবীদের ক্ষেত্রে একটা ইউনিটি, যারা লেখক, শিল্পী, সাহিত্যিক। অর্থাৎ এই চিন্তার, অর্থাৎ দেশের বিদ্যমান অবস্থাটা আমরা গণ অভ্যুত্থানের রক্তের ঋণ শোধ করবার জন্য পরিবর্তন করতে চাই। যে যতখানি পরিবর্তন করতে চায় তাকে সেই ততখানি ইউনিটিতে এনে আমাদের যার যার ক্ষেত্রে আমাদের কাজ করে যাওয়া উচিত। হয়তো আমি যে ফোরামে ইউনিটি আছি, আমার সেই কাজটা পুরোপুরি সফল হবে না। আরেকটা যে ইউনিটি আছে, যারা হয়তো আমাদের চেয়ে আদর্শগতভাবে পৃথক, কিন্তু তিনি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন চান না, সেই কাজটাকে আমি মনে করতে হবে সেটা তো আমার প্রতিযোগিতা হতে পারে, কিন্তু সে আমার শত্রু না, প্রতিদ্বন্দ্বিতা, শত্রুতার প্রতিদ্বন্দ্বী না। যেমন ধরুন সরকারে যারা থাকে তারা অনেক সময় পলিসি করে যে আমি একটা পলিসি সরকারের থেকে এগিয়ে নিয়ে যেতে পারছি না, তারা চায় যে বিরোধী দল থেকে এই আওয়াজটা উঠুক। বিরোধী দল এই আওয়াজটা উঠালে আমার পক্ষে কাজ করতে সুবিধা হবে। সেক্ষেত্রে একটা সংসদীয় গণতান্ত্রিক সরকারে বিরোধী দল কিন্তু একটা অত্যাবশ্যকীয় অঙ্গ। যে সেই বিরোধী দলীয় আন্দোলনের চাপে বিদেশি যারা আমাদের চাপ দিচ্ছে তাদেরকে নিউট্রালাইজ করা যায়, বা দেশের ভিতরে যারা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী তাদেরকে দুর্বল করা যায়। এগুলো কিন্তু আমাদের পলিটিক্যাল পরিপক্কতা নিয়ে, ঔদার্য নিয়ে ভাবতে হবে। বা ধরুন আমাদের মধ্যে একটা আদর্শ ভিত্তিক দল হয়তো আছে, তাদের সমস্ত কথা আমরা পছন্দ করি না, তাদের কেউ পছন্দ করে না, কিন্তু তারা যদি তাদের মতো করে এগিয়ে যায় সেটা কিন্তু বৃহত্তর লক্ষ্য পূরণে সফল হবে। দেখুন মুক্তিযুদ্ধের সময় এটা বঙ্গবন্ধুর সমালোচনা কেউ কেউ করে। বঙ্গবন্ধু বলতেন এই পশ্চিমাদেরকে, দেখেন আপনারা যদি 6 দফা মেনে না নেন, তাহলে কিন্তু এখানে যারা মানে বিপ্লবী কমিউনিস্ট আছে, যারা নকশালপন্থী, তারা কিন্তু এই বাংলাদেশে বিপ্লব করে ফেলবে। এটা হয়তো আমরা প্রতিক্রিয়াশীল ব্যাখ্যা করি, কিন্তু বঙ্গবন্ধু খুবই মানে বুদ্ধিমত্তার সাথে এই বার্তা দিতে চেয়েছেন যে আমরা স্বাধীনতার জন্য এগিয়ে যেতে চাই, এবং যারা এই কমিউনিস্ট বিপ্লবী তাদেরকেও তিনি প্রচ্ছন্নভাবে একটা ইঙ্গিত দিয়েছে যে তোমরা তোমাদের কাজগুলো করো। তিনি কমিউনিজম বিশ্বাস করতেন না, বা নকশালদের তিনি সমর্থন করতেন না, করার প্রয়োজন নেই। কিন্তু তারা যদি স্বাধীনতার লক্ষ্যে তাদের মতো করে তারা কাজ করে, এটা আলটিমেট স্বাধীনতার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে। কাজে এইরকম যারা যেসব জায়গায় অ্যাক্ট করছে, কাজ করছে, কেউ হয়তো শ্রমিক অধিকার নিয়ে খুবই সোচ্চার,
তাকে ওটা করতে দেন। তাহলে শ্রমিকরা যদি সংগঠিত হয়, আলটিমেটলি একটা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সমাজ রচনা করার ক্ষেত্রে একটা অবদান রাখবে। কেউ হয়তো কৃষকদের নিয়ে খুব সিরিয়াসলি মুভ করছেন, তাদেরকে সেটা করতে দেন। কেউ ছাত্রদের নিয়ে করছে, কেউ কর্মচারীদের নিয়ে করছে। কাজেই তিনি হয়তো আমার দলের আদর্শ, যেভাবে আমি দলকে দেখি সেই আদর্শপন্থী না, হয়তো তিনি অন্য আদর্শের, কিন্তু তিনি তার ক্ষেত্রে সংগ্রামটা করছেন। সেই সংগ্রামের সঙ্গেও কিন্তু একটা সংযোগ করতে হবে, তাদের ভাষা বুঝতে হবে। যদি তারা কোনো ভুল করে থাকেন, সেই ভুলটা তাদেরকে বন্ধুসুলভ ভাবে বলতে হবে যে আপনি যদি এই শিক্ষকদের আন্দোলনটা করছেন, এই স্লোগানটা আপনাকে পরিবর্তন করেন। এই স্লোগানটা পরিবর্তন করলে আপনাদের দাবিও আদায় হবে, আর আমাদের মতো আরো বড় সমর্থন আপনারা পাবেন। এক কথায় তাকে আপনি ট্যাগ দিয়ে দিলেন যে এটা তো অমুকের দোষর, এইটা তো অমুক, এটা এইখান থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, যারা প্রকৃতপক্ষে সাম্প্রদায়িক, প্রকৃতপক্ষে পতিত ফ্যাসিবাদকে যারা অনুশোচনাবিহীন ভাবে আগের রাজত্ব কায়েম করতে চায়, দুর্নীতিকে ঢাকতে চায়, অবশ্যই পলিটিক্যালি মোকাবেলা করবো আমরা। তাদের প্রতি আমাদের ইয়ে করা নাই, কিন্তু আমাদের ভাষা হতে হবে যে তাদের যারা সাধারণ সমর্থক, সেই সমর্থকরা যেন এই যে গণ অভ্যুত্থানের যে লক্ষ্য, যে তিনটা বললাম, যে যেটা একটা তো পূরণ হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, একটা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার প্রত্যাবর্তন রোধ করা, আর একটা হচ্ছে আপনার বৈষম্য দূর করা। সেক্ষেত্রে ধাপে ধাপে যার যেখানে যতটুকু আপনি সহায়তা পান, সহায়তা হবে, তাকে সমর্থন দিতে হবে, সহযোগিতা দিতে হবে, দূর থেকে হলেও, কিন্তু কানেকশন রাখতে হবে। সকল রাজনৈতিক শক্তির সাথে আপনার একটা সংযোগ গড়ে তুলতে হবে, যেন আপনি আপনার লক্ষ্যে সেই সংযোগ অনুযায়ী আপনি নিজে কাজ করতে পারেন এবং অন্যদেরকে সেই কাজ করতে উদ্বুদ্ধ করতে পারেন। এইভাবে আমাদের এগোতে হবে। জি মোস্তাক ভাই, একটু অন্য প্রসঙ্গে আসি। সেটা হলো যে দেখেন, প্রতিটি সরকারই বলে যে টেকসই উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। এই কথা বলে তারা নানান কৌশলে, ছলে বলে কৌশলে নির্বাচনকে প্রভাবিত করে আবার ক্ষমতায় থাকার চেষ্টা করে। তাহলে যদি এইটাই হয় যে উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন, সেক্ষেত্রে গণতন্ত্র এবং উন্নয়ন এই দুটো কি একসাথে চলতে পারে না, বা এই দুটো কি সাংঘর্ষিক? আপনি কি মনে করেন? নিশ্চয়ই সাংঘর্ষিক না। গণতান্ত্রিক পন্থায় যদি জনগণের রায় নিয়ে জনগণ যদি আপনাকে নির্বাচিত, পুনর্নির্বাচিত করেন, টেকসই হবে। গণতন্ত্রকে হত্যা করে যদি আপনি ছলে বলে কৌশলে ক্ষমতা থাকতে চান, সেই উন্নয়নটা হবে আপনার উন্নয়ন। সেই উন্নয়নটা সমাজের মানে এক বিশেষ গোষ্ঠীর উন্নয়ন হবে। এই উন্নয়ন টেকসই হবে না, সেই উন্নয়ন কিন্তু ধুলায় লুটিয়ে যাবে। উদাহরণ আছে আইয়ুব খানের উন্নয়ন, রাস্তাঘাট, কেউ কলকারখানা করলো, তা এবং কিন্তু তীব্র বৈষম্য পাকিস্তানের দুই অংশের মধ্যে। এই উন্নয়ন তো পাকিস্তানকে ভেঙে ফেলেছে, তাই না? এরশাদের উন্নয়ন, উন্নয়ন করেছেন একটা, দুর্নীতি করেছেন ৯৯টা। এরশাদের গোটা দেশকে, গোটা রাজনীতিকে এরশাদ কলুষিত করে দিয়েছে। পলিটিশিয়ানদের ব্যবসায়ী করেছে, ব্যবসায়ীদের পলিটিশিয়ান করেছে, যেটার কুপ্রভাব ৯০-এর পরে দেখলাম আমরা সব দলের মধ্যেই চলে এসেছে। আজকে শেখ হাসিনা উন্নয়নের নাম করে, মুক্তিযুদ্ধের নাম করে, বঙ্গবন্ধুর নাম করে যে ধরনের ফ্যাসিবাদী শাসন, শোষণ, লুণ্ঠন চালিয়েছেন দেশকে, উনি যদি অর্থনৈতিকভাবে যদি মানে জনগণকে নিজের পায়ে দাঁড়াবার কাজ করতে থাকতেন, আজকে এত সমস্যা হচ্ছে কেন? তিনি হ্যাঁ করেছেন নিশ্চয়ই। শেখ হাসিনা অনেকগুলো পদ্মা সেতু থেকে শুরু করে উপরিকাঠামো বা কিছু পদক্ষেপ করেছেন, নিশ্চয়ই এটা 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 অবশ্যই ইতিহাস তাকে স্বীকার করবে। কিন্তু এটা করতে গিয়ে তিনি যে ক্ষতিটা করেছেন, যেভাবে মানে লুটপাটকে তিনি প্রশ্রয় দিয়েছেন, ফ্যাসিবাদী শাসন চালিয়েছেন, আজকে এত উন্নয়ন করার পরেও মানুষ তাকে দীর্ঘদিন কালো ইতিহাসের অধ্যায় বলে মনে করবে। আজকে আইয়ুব খান সম্পর্কে আপনি কোনো প্রশংসা শুনতে পাচ্ছেন? আইয়ুব খানরা বলে নিশ্চয়ই 60-এর দশকে বাংলাদেশে অনেক রাস্তাঘাট হয়েছে, অনেক বিল্ডিং হয়েছে, অনেক কিছুই। আজকে যারা পাকিস্তানের সমর্থক তারা সোশ্যাল মিডিয়ায় বলার চেষ্টা করে, মানুষ এগুলোকে আইয়ুব খানের কুশাসনকে জাস্টিফাই করে না এসব কথাবার্তা। কাজে শেখ হাসিনাও দীর্ঘদিন ধরে মানুষের কাছে একজন মানে কালো ইতিহাসের ব্যক্তি হিসেবে চিহ্নিত হবেন। এরশাদকে কি আজকে প্রশংসা করে কেউ? তো কোনো কোনো ক্ষেত্রে শেখ হাসিনার উন্নয়ন হয়তো আরো এরশাদের চাইতে ব্যাপক হয়েছে। এরশাদ ছিলেন 10 বছর, উনি ছিলেন 15 বছর। এই যে এটা টেকসই হলো না, এবং সেই উন্নয়নটা জনগণের জীবনযাত্রার মানকে কারো কারো উন্নত করেছে, তারা স্মরণ করবে, স্মরণ করলেও কিন্তু তারা শেখ হাসিনার পক্ষে তারা কাজ করতে পারবেন না। যারা তার অন্যায় কাজে বেনিফিশিয়ারি হয়েছেন তারাই হয়তো তার পক্ষে থাকবেন। আচ্ছা, আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, জাতীয়তাবাদী দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই কারণে আওয়ামী লীগের বিশাল সমর্থক গোষ্ঠী আছে।
কিন্তু শেখ হাসিনার কারণে আওয়ামী লীগ আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে এটা আমি এখনো মনে করছি না। শেখ হাসিনার আমি কোনো অবদানকে অস্বীকার করছি না, কিন্তু সেই অবদানগুলো তার জন্য আজকে গলার কাটা হয়ে গেছে, যেহেতু তিনি জনগণকে তোয়াক্কা করেননি, জনমতকে তোয়াক্কা করেননি, পলিটিক্যাল প্রসেসকে তিনি তোয়াক্কা করেননি, তার দলকে আমলা নির্ভর প্রশাসন নির্ভর দলে পরিণত করেছেন, কর্মী ভিত্তিক দল পরিণত করেন নাই। আজকে তার দলের জন্য যারা আজকে মিছিল করছে, বেআইনি কার্যকলাপ ঘুষে, তারা দেখবেন যে কেউই কিন্তু বেনিফিশিয়ারি না। তারা শেখ হাসিনার এই 15 বছরের আমলে বঞ্চিত ছিল, লাঞ্ছিত ছিল, তারা এই নব্য আওয়ামী লীগারদের ইয়েতে কোণঠাসা ছিল, এবং হয়তো তারাই একদিন আওয়ামী লীগকে সামনে নিয়ে আসতে পারবে। কিন্তু শেখ হাসিনার এই মডেলে উন্নয়ন করে তার দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আজকে যেমন মুসলিম লীগ নাই, আইয়ুব খানের সমর্থক মুসলিম লীগ কোথায় আজকে? যদি আইয়ুব খানের উন্নয়নে দেশের উন্নয়ন হয়ে থাকে, তাহলে তো তার সমর্থক মুসলিম লীগ আজকে একটা দলের নামই নাই, হয়তো একটা মানে নিবন্ধন নিয়ে একটা দল আছে, বা এরশাদের যে দল জাতীয় পার্টি, তারা কি আজকে কোনো ফ্যাক্টর রাজনীতিতে? দয়ের উপর টিকে আছে। কাজেই হয়তো আওয়ামী লীগ রাজনীতিতে তারা তাদের পুনরুত্থান ঘটাবে, সেটা মাইনাস হাসিনা। হাসিনার লিগেসিকে তারা ইয়ে করবে, মানে লিগেসিকে নিয়ে জানি না, আমার ধারণা হাসিনার লিগেসিকে নিয়ে আওয়ামী লীগ জনগণে পুনরায় প্রতিষ্ঠিত হওয়া খুবই খুবই মুশকিল। বঙ্গবন্ধু 72-75 সালে প্রচন্ড ফ্যাসিবাদী শাসন চালিয়েছিলেন, এবং বঙ্গবন্ধু যখন ষড়যন্ত্রকারীরা হত্যা করে, তখন মানে বঙ্গবন্ধুর সমর্থনে কোনো দৃশ্যমান আমরা শোক প্রকাশ দেখিনি। কেউ কেউ বলে কে গোপনে গোপনে কে কান্নাকাটি করেছে, কোনো রকম বিক্ষোভ হয়নি। কিন্তু বঙ্গবন্ধুর যে সারা জীবনের অবদান, এবং বঙ্গবন্ধুকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, সে বঙ্গবন্ধুকে সরিয়ে দেওয়ার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডটা অনেকাংশে দায়ী বঙ্গবন্ধুর ইতিবাচক দিকগুলো। হ্যাঁ, বঙ্গবন্ধু ইতিবাচক দিক কেন আসবে না? বঙ্গবন্ধু যে 72-75 সালে যে প্রচন্ড ফ্যাসিবাদী শাসন, অত্যাচারী শাসন, সেটাকে ভুলিয়ে দিয়েছে 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ড, এবং অফকোর্স বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের বিশাল যে ধারাবাহিক সংগ্রাম, সেটা সেটা কিন্তু মূল কারণ। দ্বিতীয় কারণ হতে পারে 15ই আগস্টের জঘন্য হত্যাকাণ্ড। তো শেখ হাসিনা, তিনি তার অবদান হচ্ছে সামরিক শাসন থেকে, মুক্তিযুদ্ধ বিরোধী ধারা থেকে বাংলাদেশকে তিনি পথে এনেছিলেন। মুক্তিযুদ্ধের কথা নিয়ে, বঙ্গবন্ধুর কথা নিয়ে এক কথা বলতে মানুষ লজ্জা পেত। 75-এর 15ই আগস্টের পরে যে ধারাবাহিক সামরিক শাসন, তিনি সেটা নিয়ে এসছেন, কিন্তু নিয়ে আসার পরে তিনি যে কাজটা করেছেন, এটা কিন্তু তাকে ভুলিয়ে দেবে। হ্যাঁ, যতটুকু তিনি নিয়ে এসছেন প্রত্যাবর্তন, 21 বছর সংগ্রাম করে তিনি আওয়ামী লীগ, শুধু আওয়ামী লীগের প্রত্যাবর্তনই না, এটা মুক্তিযুদ্ধের ধারাকে তিনি একটা গৌরবজনক জায়গায় নিয়ে এসছেন। যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হয়েছে, কিন্তু তারপরে এখন যে কাজটা হলো, ওই দুটো মিলিয়ে সমীকরণ করে যা হয়, ভবিষ্যৎ শেখ হাসিনাকে স্মরণ করবে সেই সমীকরণ অনুযায়ী, কিন্তু তার বিদায়টা যেভাবে হয়েছে, এটা মনে হয় না মানুষ শীঘ্রই এটা ভুলে যাবে। জি মুস্তাক ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনার কাছে আমি একটা শেষ প্রশ্ন করব, সেটা হলো যে আপনার দলের নাম জাতীয় সমাজতান্ত্রিক দল বা বাংলাদেশ জাসদ। প্রতিষ্ঠাকালীন সময়ে আপনারা সমাজতন্ত্র প্রতিষ্ঠাকেই লক্ষ্য ঘোষণা করেছিলেন। তাহলে বর্তমান পরিস্থিতিতে সেই প্রতিষ্ঠাকালীন লক্ষ্য আপনি কিভাবে অর্জন করবেন? দেখুন, আমাদের প্রতিষ্ঠাকারীর লক্ষ্য কিন্তু আমরা আমাদের ঘোষণাপত্র উল্লেখ করেছি। হ্যাঁ, 1972-75 সালে আমাদের প্রতিষ্ঠাকালীন সময় আমরা সংগ্রামের যে ধারা নিয়েছিলাম, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশে একটা সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণে অনেক অনুকূল পরিবেশ ছিল, এবং মুক্তিযুদ্ধ থেকে উঠে আসা মানুষ সংঘবদ্ধ ছিল, এবং যেহেতু বঙ্গবন্ধু রাজি হননি, কাজেই আমরা বঙ্গবন্ধুর বাইরে একটা রাজনৈতিক দল গঠন করে আমরা সংগ্রাম শুরু করেছিলাম। কিন্তু সেই নিয়মতান্ত্রিক সংগ্রামের পথ কিন্তু আপনার বঙ্গবন্ধু সরকার রুদ্ধ করে দিয়েছিলেন। যখন এই সমস্ত সমাজতান্ত্রিক কর্মসূচি নিয়ে আমাদের যারা নেতা ছিলেন, তারা যখন বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলেন, বঙ্গবন্ধু বললেন যে আমার দ্বারা সম্ভব না, তোরা রাজনৈতিক দল কর, তোরা যদি জনগণের ভোট পাস তোরা করবি, আমি চলে যাব। ভালো কথা, রাজনৈতিক দল জাসদ গঠন হলো। শুধু বঙ্গবন্ধুর কথাতেই হয়নি, জনগণের চাহিদা ছিল। বঙ্গবন্ধু উনি এটা বলে আওয়ামী লীগ থেকে ওনাদেরকে মানে প্রায় বিদায় করে দিলেন, বা ছাত্রলীগ থেকে বিদায় করে দিলেন। কিন্তু যখন নির্বাচনটা হলো, আমরা হয়তো 10-12টা আসনে জিততাম। 1973-এর 7 মাসের নির্বাচনে একটা সিলেটের নির্বাচনে জিততে দেননি, তার অগোচরে টাঙ্গাইল থেকে একজন জিতে গেছে।
তারপরে উপনির্বাচনে আরেকজন জিতলো, পরে স্বতন্ত্র থেকে একজন আসে, 3 জন পার্লামেন্টের সদস্য সেই 72-এর পার্লামেন্টে ছিলেন। এবং সেটাও তিনি, যখন আমরা বিক্ষোভ করলাম, সংগ্রাম, ব্যালট বাক্স ছিনতাই হয়ে যায়। ছাত্রদের ইলেকশনে, ডাকসু ইলেকশনে আমরা কম্পিট করতে গেছি, ওই বিজয়টাও তিনি সহ্য করতে পারলেন না। ডাকসু ইলেকশন তার পুত্র নেতৃত্বে ছিনতাই হয়ে গেল, প্রায় সব বাংলাদেশের বহু জায়গায় ব্যালট ছিনতাই হয়ে গেল। সেক্ষেত্রে তারপরে আমাদের উপরে রক্ষী বাহিনীর জুলুম এবং তৎকালীন যুবলীগের সশস্ত্র জুলুম, যারা মুক্তিযোদ্ধা যারা ছিল তারা, এই একটা বড় অংশ আমাদের ছাত্রলীগ এর মধ্যে ছিল, জাসদ গঠন করার সময় তারা ছিল, আর আওয়ামী লীগের অংশ তারা যুবলীগে যায়। এই মুক্তিযুদ্ধ, যারা মুক্তিযোদ্ধা তাদের সেই ট্রেনিং ছিল, কারো কাছে হয়তো অস্ত্রশস্ত্রও ছিল। সেটা আমরা বাধ্য হলাম যখন এক বাকশাল গঠন করা হলো। বাকশাল গঠন করার পরে আমরা নাম দিলাম বিপ্লবী গণবাহিনী, বা সেনাবাহিনীর মধ্যে যে অনানুষ্ঠানিক যোগাযোগ ছিল, মেজর জলিল, কর্নেল তাহের এবং অন্যদের, তারা বিপ্লবী সৈনিক সংস্থা নাম দিলেন বাকশাল গঠনের পরে। এর আগে সশস্ত্র কার্যকলাপ যখন যুবলীগরা করত, কোনো কোনো জায়গায় আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা প্রতিহত করেছেন, কারণ নিয়মতান্ত্রিক ভাবে তো আওয়ামী লীগ আমাদের মোকাবেলা করছে না, তারা যুবলীগের মাধ্যমে, তারা সরকারি রক্ষী বাহিনীর মাধ্যমে, পুলিশের মাধ্যমে করছে। সেটাকে কিন্তু আমরা সংগ্রামের প্রধান ধারা করিনি। যখন একদলীয় শাসন হয়ে গেল তখন সেটা এসছে। কাজেই তখন আমরা সশস্ত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে সমাজতান্ত্রিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লবটাকে সংশোধন করলেন ডক্টর আকলাকুর রহমান। তিনি বললেন যে না, এখন সমাজতান্ত্রিক বিপ্লব এখন দরকার নেই, আমরা একটা গণতান্ত্রিক জাতীয় সরকার করব, ডেমোক্রেটিক ফোর্স, সোশ্যালিস্ট ফোর্স সব মিলে, শুধুমাত্র সোশ্যালিস্ট ফোর্স দিয়ে আমরা সরকার করব না। আর তিনি এবং আমাদের সিরাজুল আলম খান সব মিলে ঠিক করলে খসড়া থিসিসের সময় আমাদের সংগ্রাম চলবে গণ অভ্যুত্থানের, কিন্তু আমরা একটা গণতান্ত্রিক জাতীয় সরকার করবো, যেটা সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠার পথে এগিয়ে দেবে। দেখুন, তারপরে তো ইতিহাস গড়ালো। আমরা কর্নেল তাহেরের ফাঁসির পরে প্রকাশ্যে রাজনীতিতে আসলাম। প্রকাশ্যে রাজনীতিতে আসার পরে আমরা সংসদীয় রাজনীতিতে থিতু হওয়ার চেষ্টা করলাম। তখনও কিন্তু বিপ্লবী রাজনীতির ধারা, কিভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে একটা বিপ্লবী গণ অভ্যুত্থান করা যায়, সে বিষয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। এখন যদি আমি সংক্ষেপে যদি আসি, এখন আমরা শান্তিপূর্ণ সংগ্রামের ধারাতেই সংগ্রাম করছি, নিয়মতান্ত্রিক রাজনীতি করছি। সশস্ত্র আন্দোলন আমাদের দলের কর্মসূচিতে নাই। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণকে সংগঠিত করে একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই। কিন্তু এটা শুনে যদি আপনি বলেন যে আমরা কি বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সমাজতান্ত্রিক বিপ্লব ছেড়ে দিয়েছি, না, আমাদের মূল লক্ষ্যটা যদি অর্জন করতে হয়, আমাদের জনগণকে সংগঠিত করে সেই জায়গায় যেতে হবে। 72-74 সালে আমরা যেই জায়গায় ছিলাম সেখান থেকে আমরা অনেক পিছিয়ে গেছি। হয়তো বলতে পারে যে মুক্তিযুদ্ধের যে প্রচন্ড উচ্ছ্বাস, প্রচন্ড উন্মাদনা এবং জনগণের জাগরণ, এই যে বিরাট একটা অন্ধকার খাত ছিল, অন্ধকার একটা গ্যাপ, বাংলায় বলি শূন্যস্থান ছিল, সেটা আমাদের চোখে পড়েনি। এই গ্যাপ তো হঠাৎ করে হয়নি। যে মুক্তিযুদ্ধের পরে যে আমাদের জনগণের যে সাংস্কৃতিক পরিবর্তন করা দরকার ছিল, সামাজিক পরিবর্তন দরকার ছিল, সেটা কিন্তু করা হয়নি। আমরা ওই সময় যদি করে ফেলতে পারতাম একটা সমাজতান্ত্রিক সমাজ, সমাজতান্ত্রিক অর্থনীতির গোড়াপত্তন, আমাদেরকে আলটিমেটলি কিন্তু গণতান্ত্রিক জাতীয় কর্মসূচিতে যেতে হতো। যে লেনিন রুশ বিপ্লবের পরে নিউ ইকোনমিক পলিসিতে আসলেন। প্রথমে তিনি সমাজতান্ত্রিক করার চেষ্টা করলেন, কিন্তু পরে দেখলেন যে জারতন্ত্র থেকে সরাসরি সমাজতন্ত্র করা বেশ কঠিন। তিনি নিউ ইকোনমিক পলিসিতে চলে গেলেন এবং সফলও হয়েছিলেন। তিনি তো মারা গেলেন, তাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। তো আমরা যদি 72-74 সালে আমাদের কথা মতো সমাজতান্ত্রিক সরকার হতো, আমাদেরকে পরবর্তীতে 75-76 সাল আমাদের নিজেদেরকে ইকোনমিক পলিসি আমাদেরকে রিফর্ম করতে হতো। পুঁজিবাদের সাথে কোনো কোনো জায়গায় আপোষ করে একটা নিউ ডেমোক্রেটিক, বা এটা নিয়ে হয়তো পার্টির মধ্যে অনেক ঝগড়া হতো, মান অভিমান, ক্ষোভ হতো, কেন আমরা সরাসরি সমাজতন্ত্র বাদ দিয়ে পিছিয়ে আসলাম। দেখেন, ভিয়েতনামের বিপ্লবের পরে সমাজতান্ত্রিক রিপাবলিক ভিয়েতনাম তারা করেছে, কিন্তু ভিয়েতনামিজ কমিউনিস্ট পার্টি তারা নিজেরাই কিন্তু এই পুঁজিবাদী অর্থনীতির উপাদানগুলোকে তারা ভিয়েতনামে নিয়ে তারা এখন খুব ভালোভাবে ইকোনমি চালাচ্ছে। কমিউনিস্ট পার্টি ক্ষমতায়, কিন্তু আপনার অর্থনীতিতে কিন্তু ডাইরেক্ট সোশ্যালিস্ট পলিসি নাই। চীনের পক্ষে বিপক্ষে আমি কিছু বলবো না, চীনের কমিউনিস্ট পার্টি শাসন আছে, তারা কিন্তু পুঁজিবাদী দুনিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য, কূটনীতি, তারা কিন্তু তারা মানে রিফর্ম করেছে। কাজেই আজকে যদি 72 সালে যদি আমরা সমাজতান্ত্রিক বিপ্লব করে ফেলতে পারতাম, 74-75, তাহলেও কিন্তু আমাদের রিফর্মে যেতে হতো। এই দুনিয়ার যে পরিবর্তনটা হয়ে গেছে, পিছিয়ে গেছে অনেকখানি।
পিছিয়ে গেছে মানে কি, আমরা পিছনেই ছিলাম সেটা চোখে পড়েনি। মুক্তিযুদ্ধের উত্তাপে যে একটা বিশাল জনগোষ্ঠী সেই পশ্চাৎপদ চিন্তাধারার মধ্যে আছে সেটা আমাদের চোখে পড়েনি। যেমন রুশ বিপ্লবের সময় পেত্রোগ্রাদ শহরের শ্রমিকদের দিয়েই গোটা বিশাল রাশিয়া এবং সোভিয়েত অঞ্চলের মানুষের চেতনা কিন্তু মাপা যায়নি। অগ্রবর্তী বাহিনী হিসাবে পেট্রোগ্রাদ সোভিয়েত বা পেট্রোগ্রাদের শ্রমিকরা, কমিউনিস্ট পার্টি যেটা প্রথমে ছিল সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি, তারা সেই কাজটা করে, তবুও শেষ রক্ষা হয়নি, সেখানে প্রতিবিপ্লব হয়ে গেছে। কাজেই বাংলাদেশে আমরা একটা কল্যাণধর্মী কল্যাণ রাষ্ট্র করতে চাই বাংলাদেশ জাসদ, আমরা যেন ওই সমাজতান্ত্রিক সমাজে যেতে পারি। এবং যে একটা বিশাল মানে মানুষের সাথে আমাদের চিন্তার যে ব্যবধান সেটা এখন চোখে পড়েছে। অনেকগুলো রাজনৈতিক পরিবর্তন, অনেকগুলো মানে গণতান্ত্রিক আন্দোলনের হোঁচট খাওয়া, সামরিক শাসন, গণপুত্রের মধ্যে যে মানুষের ধর্মীয় চেতনা, 1972 সালে যে ধর্মীয় চেতনা ছিল তাকে অনেক বিকৃত করা হয়েছে। 2026 সালে এসে দেখছি মানুষ ধর্মপ্রাণ ছিলেন বাংলাদেশে, কিন্তু আজকে ধর্মটাকে যেভাবে করা হচ্ছে এটা কিন্তু একটা আন্তর্জাতিকভাবে যারা পুঁজিবাদকে টিকিয়ে রাখতে চায় তারা একদিকে সেকুলার পুঁজিবাদী ধারায় চলে, আবার ধর্মভিত্তিক দিয়ে তারা যায়। এটাও কিন্তু নানা রঙে নানাভাবে। তাহলে আমরা যারা সমাজতান্ত্রিক রাজনীতির অনুসারী, আমরা যারা এই দেশের গুণগত পরিবর্তন চাই, আমরা কেন নানাভাবে চেষ্টা করব না? কাজেই আমাদেরকেও নানা পথ নানাভাবে চেষ্টা করতে, কোনো একটা মুহূর্তে কোনো একটা পথ সফল হয়ে যাবে। এটা অনেকটা পরশ পাথর খোঁজার মতো, যে রবীন্দ্রনাথের কবিতার মতো খ্যাপা পরশ পাথর খুঁজে হঠাৎ করে দেখে যে সোনা হয়ে গেছে তার পাথরটা। কাজেই আমরাও সমাজ পরিবর্তনের জন্য নানা পথকে এগিয়ে যেতে হবে। যেই পথগুলো আগে হয়েছে সেই পথ যারা করতে চায় না করুক, তার স্বাধীনতা আছে। যারা পুরনো পথে করতে চায় তারাও করুক। তাহলে আমাদের দল, আমরা আমাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সামাজিক বিপ্লবের মাধ্যমে বা শ্রেণী ত্বরান্বিত করে আমরা আমাদের আলটিমেট যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে এটা বাদ দিয়ে, এটা আমাদের প্রেরণা, আমরা সেখানে যেতে চাই। শেষে যাওয়ার জন্য এই মুহূর্তে আমাদেরকে একটা গণতান্ত্রিক সংগ্রামের পথে, শান্তিপূর্ণ আন্দোলনের পথে আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই। কিন্তু এখানে কথা আছে, দেখুন শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রামের সময় কিন্তু আমরা শান্তিপূর্ণ পথে পরিবর্তন চেয়েছি, বা যে বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কিন্তু তাদের ম্যানিফেস্টোতে বা তাদের সংগ্রামে কখনো গণ অভ্যুত্থানের ডাক দেয়নি। গণ অভ্যুত্থানের ডাক বিএনপি না দিলেও, বাংলাদেশ জাসদ না দিলেও গণ অভ্যুত্থান তো হলো। কিন্তু কথা হচ্ছে গণ অভ্যুত্থান হলো, যারা এই গণ অভ্যুত্থানে সবচেয়ে মানে বেনিফিশিয়ারি, সেই দলই তো তাদের ম্যানিফেস্টোতে বা তাদের রাজনৈতিক গণ অভ্যুত্থানের ডাক ছিল না, কিন্তু বাধ্য হয়ে করতে হয়েছে। আমাদের বাংলাদেশ জাসদ আমরা বলি, আমরা নিশ্চয়ই শান্তিপূর্ণ পন্থায়, নিয়মতান্ত্রিক পন্থায়, গণতান্ত্রিক পন্থায়, একটা উদারনৈতিক সমাজতান্ত্রিক বলেন বা উদারনৈতিক গণতান্ত্রিক বলেন, আমরা এগোতে চাই রাষ্ট্রের মধ্যে। কিন্তু আমি যদি দেখি যে গণতন্ত্র নাই, গণ অভ্যুত্থান ছাড়া এর থেকে পরিত্রাণের সম্ভব নাই, কাজে গণ অভ্যুত্থানের সম্ভাবনাটাকে মাথায় রেখে আমাদের দল, সংগঠন, জনগণকে প্রস্তুত করতে হবে। যদিও সেটা আমি চাচ্ছি না যে রক্তপাতের মধ্য দিয়ে এটা এত বড় একটা মানে এটার মধ্যে হোক, হলেই যে সবসময় সমাজে প্রগতিশীল শক্তির সামনে আসবে সেটা বলা যায় না। যেমন আপনি দেখছেন যে আমাদের 7ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের পরে দেখলাম যে প্রতিক্রিয়াশীল শক্তি কিন্তু তারা এই সুযোগ দিয়ে তারা ঘাঁটি গেড়ে বসেছিল, তারা একটা স্টেবিলিটি পেয়েছে। 75-এর আগে যে তাদের মানে পায়ের নিচে খুব দুর্বল মাটি ছিল, তার স্টেবিলিটি পেয়েছে। গণ অভ্যুত্থান কি তাই বলে কি 7ই নভেম্বরে গণ অভ্যুত্থান মিথ্যা? নিশ্চয়ই না। জনগণের আকাঙ্ক্ষা স্ফুরিত হয়েছে এবং একটা সাহস তৈরি হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের আগে আমরা হয়তো সেকুলারিজম কথা নিয়ে যেভাবে বলতে পারতাম, আজকে কোনো কোনো ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছি। এখন সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 24-এর যে ধর্মের উগ্রবাদী শক্তি আগের চাইতেও তারা কিন্তু অনেকটাই তারা নির্ভর, তাদের সাংগঠনিক শক্তির প্রকাশ ঘটে গিয়েছে। আগে তারা লুকিয়ে থাকতো, এখন তারা লুকিয়ে নেই। তাই বলে কি গণ অভ্যুত্থান ব্যর্থ না? গণ অভ্যুত্থান জনগণের শক্তির প্রকাশ ঘটিয়েছে। সেই জনগণের শক্তির প্রকাশের সাথে সংগতি রেখে জনগণের যে মুক্তির পথ, যেসব রাজনৈতিক শক্তির দ্বারা এগিয়ে যাওয়ার কথা, তারা সমান তালে এগোতে পারেনি। ইতিহাসে সবসময় দুটো পা সমান তালে এগোয় না। এটা কিন্তু সমান তালের পা না এগুলে আপনি সফলতা করতে পারবেন না এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে পারবে না। বর্তমান সভ্যতার যে স্তর আমাদের এখানে সমাজ ব্যবস্থা পরিবর্তনটা কখনোই অটোমেটিক হবে না। এখানে সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য মানুষকে সক্রিয়ভাবে
পরিকল্পনা করে লক্ষ্য নিয়ে সমাজ পরিবর্তনের কাজটা এগোতে হবে, নাহলে সমাজ পিছলিয়ে পিছলিয়ে আগের জায়গায় যাবে। অটোমেটিক ভেবা যেভাবে বাজার অর্থনীতি সামন্তবাদকে হটিয়ে এসছে, সেখানে কিন্তু দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রাম ছিল, আবার স্বতঃস্ফূর্ত হয়েছে। গণতান্ত্রিক সংগ্রাম অধিকাংশ জায়গায় সফল হওয়ার পরে এই বাজার অর্থনীতি বা ডেমোক্রেসি মানে তথাকথিত বুর্জোয়া রাজনীতি প্রাধান্য বিস্তার করেছে। আজকে যদি সচেতন প্রয়াসের মধ্য দিয়ে পৃথিবীর উল্লেখযোগ্য অংশ রাষ্ট্র সমাজতন্ত্র অভিমুখী কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়, তাহলে তার প্রভাবে বাকি দেশগুলোতেও হয়তো দ্রুত পরিবর্তন হবে। কিন্তু এখন তো সমাজতান্ত্রিক অভিমুখী পরিবর্তনশীল দেশ হাতে গোনা কয়েকটা আছে। আবার আমি যাকে বলবো যে সমাজতন্ত্র অভিমুখী একটা পরিবর্তনকামী দেশ, আরেকজন অ্যাগ্রি করবেন না। কাজেই সেক্ষেত্রে বলা যায় আমাদের খুবই কম। আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদের সংগ্রামে উত্থান পতন আছে। জনগণের শক্তির উপরে আস্থা রেখে জনগণের ইচ্ছাকে সম্মান দেখিয়ে আমাদের এগোতে হবে। তাহলেই কিন্তু আমাদের লক্ষ্য, যে আমরা ঘোষণা করেছিলাম ৭২ সালে, এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আমাদের সমমানা, তাদের লক্ষ্য পূরণ, আমাদের পথ তাদের কাছে লিবারেল মনে হতে পারে, কিন্তু আমরা মনে করি আমরা এই পথে জনগণকে সম্পৃক্ত করে আমরা এগিয়ে যেতে পারবো, আমরা সফল হব। জি, মোস্তাক ভাই, আপনার একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের আপনার যে স্বপ্ন, সেই স্বপ্ন সফল হোক, আমাদের শুভকামনা রইল। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আজকের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করেছেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করেছেন। এই জন্য সমকালীন ভাবনা চ্যানেল কর্তৃপক্ষ এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্য। আশা করি আপনাদের মাধ্যমে আমাদের দেশে বিদেশের দর্শক শ্রোতা অনেক প্রশ্ন উঠবে, সেই প্রশ্নগুলো আসা উচিত। নিশ্চয়ই সেই প্রশ্নগুলোর আমরা জবাব খুঁজবো। এভাবেই আমাদের চিন্তা চেতনা রাজনীতি এগিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সমকালীন ভাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা ধৈর্য ধরে অনুষ্ঠানটি দেখেছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।